অন্যের উপরে, অন্য এলাকার উপরে নির্ভর করে থাকতে হবে তাদের পেটের ভাত পরনের কাপড়ের জন্য। আমি এই ব্যাপারে আমাদের নেতা, সংসদ নেতা এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট সমস্ত মন্ত্রীদের কাছে অনুরোধ করছি, হাওর অঞ্চলকে দয়া করে এবার বাঁচান। এবং প্রথমেই আমি প্রস্তাব করে নিলাম, হাওর অঞ্চলকে সঠিকভাবে বাঁচাতে হলে 35টি জেলা নিয়ে একটি হাওর মন্ত্রণালয় করতে হবে। এবং এই দাবি করে আমি আমার মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপরে বক্তব্য শুরু করছি। আমি প্রথমেই শ্রদ্ধা জানাই মহান নেতা, মুক্তিযুদ্ধের ঘোষণাদানকারী, তৎকালীন মেজর, পরবর্তী সময়ের রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি, আমি শ্রদ্ধা জানাই মহান নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি, যার আহ্বানে এবং যার কারণে আমি আজকে বিএনপি করি। তিনি আজকে নাই, আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। আমি বক্তব্যের আগেই আমাদের নেতা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তাকে উদ্দেশ্য করেই বলবো, মর্নিং শোজ দ্য ডে। সকালবেলায় দেখা যায় বিকালটা কেমন যাবে। আমাদের প্রধানমন্ত্রী এই দেশের জন্য, এই দেশের উন্নয়নের জন্য প্রথম থেকেই যে কর্মসূচি নিয়ে কাজ করছেন, কালকেও যশোর থেকে উলসি খাল খনন করে তিনি এসেছেন। আমার বিশ্বাস এই দেশের মানুষের দুর্ভাগ্য দূর করে বাংলার পূর্বাকাশে নতুন সূর্য উঠবে বলে আমি বিশ্বাস করি। মাননীয় স্পিকার, রাষ্ট্রপতি ভাষণের উপরে আমার মিক্সড ধারণা আছে। আমার প্রথমেই বলতে হবে, সেই সত্য যা রচিবে তুমি, যা ঘটে তা সত্য নয়, কবি তব মনোভূমির রামের জন্মস্থান, অযোধ্যার চেয়েও সত্য যেন, বাল্মীকির কবিতা। কারণ হলো, মাননীয় রাষ্ট্রপতি যা যা বলেছেন, আমি প্রথমেই বলি 2, 3 এবং 4 নম্বর প্যারা। 2 নম্বর প্যারায় মুক্তিযুদ্ধকে উনি যেভাবে বলেছেন সঠিক বলেছেন, কিন্তু আরও বিস্তারিত হলে আমাদের প্রধানমন্ত্রী যেমন বলেন যে মুক্তিযুদ্ধকে মহিয়ান করতে হবে, মুক্তিযুদ্ধ আরও মহিমান্বিত হতো আরেকটু ইলাবোরেট করে লেখলে। কারণ মুক্তিযুদ্ধের ইতিহাস মহাসমুদ্রের চেয়েও গভীর ইতিহাস। আমি আজকে আপনার কাছে বলবো 3-4 প্যারায় মুক্তিযোদ্ধাকে যেভাবে 5ই আগস্টের সঙ্গে যোদ্ধাদের সঙ্গে তুলনা করা হয়েছে, 5ই আগস্টের যোদ্ধাদেরকে আমি ছোট করে দেখি না। তাদের যারা শহীদ হয়েছে আমি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করি। শহীদ আমি ছিলাম 5ই আগস্টে, তার আগে 10 বছর যাবত, যেদিন থেকে আমি বলা শুরু করেছিলাম আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক দল, সেই দিন থেকে 10টি বছর নিরন্তর আমি যুদ্ধ করেছি। আমি আমার যেদিন সর্বশেষ 28শে অক্টোবর নয়াপল্টনের মাঠ থেকে 10 লক্ষ লোকের মিছিলটাকে ফ্যাসিস্টরা ভেঙে দিল, অনেকেই জেলে চলে গেলেন, অনেকেই পলাতক ছিলেন, হাজার হাজার নেতাকর্মীর নামে যেদিন যুদ্ধ হলো, সেদিন আমি বললাম যে আমি সংসপ্তকের ভূমিকা পালন করব, জয় অথবা মৃত্যু। আমি হাসিনা সরকারের বিরুদ্ধে সব কিছু করব। স্ত্রীকে বললাম তুমি বিধবা হতে পারো, সন্তানদেরকে বললাম তোমরা এতিম হতে পারো, কিন্তু শেখ হাসিনা সরকারের পতন না হওয়া পর্যন্ত আমার যুদ্ধ চলবে। এবং আমি বোধহয় একমাত্র ব্যক্তি যে 4 আগস্ট দুপুর 1টার সময় বলেছিলাম যে আগামী 24 ঘন্টার মধ্যে শেখ হাসিনা চলে যাবে, কারণ তার সরকার উত্তর সিরানা হয়ে গেছে, এবং 23 ঘন্টার মধ্যে শেখ হাসিনার সরকার চলে গিয়েছিল। আমি সেই আন্দোলনে ছিলাম। বলতে পারেন মিছিলে ছিলেন না, আমি মিছিলে ছিলাম না আপনাদের মতো, কারণ আমার বয়স 23 বছর ছিল, তখন আমি এরশাদ বিরোধী মিছিলের প্রধান নেতা ছিলাম আমি। কিন্তু এখন আমার বয়স 78 বছর। আমার ছেলে ব্যারিস্টার 5 বছর আগে, আমার ছেলে ইঞ্জিনিয়ার 10 বছর আগে, তারা 5 দিন পর্যন্ত বাসায় আসেনি, তারা মিছিলে গিয়েছিল, তারা কেউ বাসায় আসেনি। কাছেই আগস্ট মাসকে আমিও খুব ছোট করে দেখি না, তবে কোনো কারণে আগস্ট কোনো বিপ্লব নয়, আগস্ট হলো গণ অভ্যুত্থান।
সেই গণঅভ্যুত্থানকে যারা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার সঙ্গে তুলনা করতে চায়, জুলাই যুদ্ধ এবং মুক্তিযুদ্ধ, তাদেরকে আমি বলবো, সবাইকে আমি বলবো, এই কথাটা বলাই অন্যায়। কারণ মুক্তিযুদ্ধ প্রশান্ত মহাসাগরের সঙ্গে ডুবার তুলনা করা যেমন, হিমালয় পর্বতের সঙ্গে টিলার তুলনা করা যেমন, মুক্তিযুদ্ধের সঙ্গে 5ই আগস্টের তুলনা করা ঠিক তেমনি। আমি আজকে খুব পরিষ্কারভাবে বলতে চাই, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা সংগ্রাম একদিনে বাঙালি জাতির হয় নাই। ওই কালকে আমাদের ভাই, আমার এক ভাই ব্যারিস্টার নৌসাদ জমির পাল বংশের কথা বলেছিল, যে পাল বংশ আজ থেকে প্রায় 1000 বছর আগে, 2000 বছর, 1000 বছর আগে বগুড়ার মহাস্থানগড় পুণ্ড্রবর্ধনের রাজধানী স্থাপন করে বাঙালির যে শাসন শুরু করেছিল, তারপরে সেন শাসন থেকে ধরে সর্বশেষ মুঘল শাসনের পরে যখন 1757 সনে মির্জাফরের বিশ্বাসঘাতকতায় সিরাজউদ্দৌলার পতন হয়েছিল, নীল সাহেবদের অত্যাচারে যখন মানুষ জর্জরিত হয়েছিল, 1770 সন যাকে বলা হয় 74-এর মন্বন্তর, সেই সময়ে যখন বাংলার 1/3 লোক না খেয়ে মরেছিল, নীল সাহেবদের অত্যাচারে যখন বাংলার মায়েরা কেঁদে কেঁদে ছড়া বলতো, ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে, ধান ফুরালো, পান ফুরালো, খাজনার উপায় কি, আর কটা দিন সবুর করো রসুন বুনেছি। সেই যে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধে বাংলার মানুষ প্রথম নেতৃত্ব দিয়েছিল, সেই নেতৃত্বের মাধ্যমেই আমরা দেশ স্বাধীন করেছিলাম। আমি আজকে আপনাদেরকে বলি, 2005 সন থেকে ধরে 8 সনে ক্ষুদিরাম মের ফাঁসি, যে ফাঁসিতে গান হয় বাংলায় আজও একবার বিদায় দেমা ঘুরে আসি, সেই প্রফুল্ল চাকির ফাঁসি, এই যে যুদ্ধ, তারপরে চিত্তরঞ্জন দাস, এরপরে 190 বছর পরে একজন বাঙালি মুসলমানের সন্তান, বাড়ি তার বরিশাল, সিরাজউদ্দৌলার পরে প্রথম বাংলার সিংহাসনে বসল। ওই দিন দেখলাম 2 জন মন্ত্রী সাহেব বললেন উনি মুখ্যমন্ত্রী। নো, 1937 সনে যখন শেরে বাংলার সিংহাসনে বসেছিলেন, তখন উনি প্রধানমন্ত্রী ছিলেন। সেই শেরে বাংলা ফজলুল হক, হুসেন শহীদ সোহরাওয়ার্দী, দেশ থেকে দেশান্তরে গিয়ে সুভাষ বোস, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুরেরা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ভিত্তি স্থাপন করেছিল। সেই ভিত্তির উপরে দাঁড়িয়েই 1971 সনে আমাদের নেতা সেই শহীদ জিয়াউর রহমান বলেছিলেন প্রথম নিজের নামে, আই শহীদ জিয়া, আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, প্রথম নিজের নামে, পরে বঙ্গবন্ধুর নামে। আমি আজকে আপনাদের কাছে বলতে চাই, মুক্তিযুদ্ধ এত সহজ জিনিস না। আপনি যে এখানে বসে আছেন, আপনি যে সালুটি করে যুদ্ধ করেছিলেন 4 দিন, কত লোক মারা গিয়েছে, কত সন্তান শহীদ হয়েছে, একটা বন্দুকের আওয়াজ, একটা কামানের আওয়াজ সিলেটে হয়েছে, আর আমি ময়মনসিংহে বসে সেই আওয়াজটি শুনেছি। আখাউড়াতে সেই নদীতে যে যুদ্ধ হয়েছে, যে যুদ্ধে নেতৃত্ব দিয়েছে খালেদ মুশাররফ, হায়দারেরা, সেই শব্দ আমার বাড়ি থেকে 100 কিলোমিটার দূরে, সেই শব্দ আমি শুনেছি। ওই যে ধানোয়া কামালপুরে কর্নেল তাহেররা যুদ্ধ করেছে, সেই যুদ্ধের সংবাদ শব্দ আমি কিশোরগঞ্জ থেকে শুনেছি। 11টা সেক্টর ছিল, 1 নম্বর সেক্টর কমান্ডার জিয়াউর রহমান, 2 নম্বর খালেদ মুশাররফ। জিয়াউর রহমান যখন ব্রিগেড কমান্ডার হলেন, তখন কমান্ডার হলেন সেইখানে। ওই ফেনীর যুদ্ধ, জাফর ইমামদের আজকে যাই করুক তারা, বিলুনিয়ার যুদ্ধ তো আমরা বলবো না। 2 নম্বর সেক্টর কমান্ডার খালেদ মুশাররফ হায়দার, 3 নম্বর সেক্টর কমান্ডার শফিউল্লাহ, 4 নম্বর সিআর দত্ত, 5 নম্বর মীর শৌকত আলী, 6 নম্বর MK বাশার, 7 নম্বর কাজী নুরুজ্জামান, 8 নম্বর MA মঞ্জুর, 9 নম্বর MA জলিল, এবং সর্বশেষ 11 নম্বর হইল কর্নেল তাহের, যার পা চলে গিয়েছিল। সেই যুদ্ধ, যে যুদ্ধে সারা পৃথিবী জড়িত ছিল, যে যুদ্ধে ইন্ডিয়া 3রা ডিসেম্বর 1971 সনে আমাদেরকে সহযোগিতা করার জন্য অংশগ্রহণ করেছিল, এবং তার হাজার হাজার সৈন্য এই মাটিতে রক্ত দিয়ে গেছে, এবং যে ইন্ডিয়া আমাদের দেশের স্বাধীনতার জন্য বঙ্গোপসাগরে যে 7ম নৌবহর এসেছিল, আমেরিকার বিশ্বযুদ্ধের রিস্ক নিয়েছিল, আমাদের জন্য সোভিয়েত ইউনিয়নের বদল 3টা ভেটো দিয়েছিল, তা না হলে আমাদের দেশ স্বাধীন হতো কিনা সন্দেহ ছিল।
সেই মুক্তিযুদ্ধের সঙ্গে যখন 1 মাসের গণ আন্দোলনকে তুলনা করা হয়, তখন মুক্তিযুদ্ধকে ছোট করা হয়। আমি মনে মনে ভাবি হয়তোবা আমি মরে গেলেই ভালো হতো। আমি আজকে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, 5ই আগস্টের পরে কি হলো? আমাকে একটু 5ই আগস্টের পরে কি হলো আপনারা জানেন। এইখানে ইউনূস সরকার ছিল, আমি শিল্পকলার সামনে থাকি, একটা গান হইতে পারে নাই, একটা নাটক হইতে পারে নাই, একটা লালনের গীতি হইতে পারে নাই, একটা বাউল গান হইতে পারে নাই। সব কিছু কালো শক্তি ধ্বংস করে দিয়েছিল। তারা বলেছিল কোন মুক্তিযুদ্ধ হয় নাই, 47-এর যুদ্ধ হয়েছে, আর 24-এর যুদ্ধ হয়েছে, আর 71-এ গন্ডগোল হয়েছে। সেই দিন মুক্তিযোদ্ধা হিসাবে আমি বলেছিলাম, আমি বলতে পারবো কিনা কথাটা আপনি, এই আলবদর রাজাকারের বাচ্চারা, এখনো কিন্তু ফজলুর রহমানদের মতো মুক্তিযোদ্ধারা জীবিত আছে। এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধ সত্য, 30 লক্ষ লোক জীবন দিয়েছে, এটাও সত্য। এই যুদ্ধের মধ্য দিয়েই আমরা সেদিন তাদের সঙ্গে যুদ্ধ করেছি। আমার বাড়ির সামনে মব হয়েছে আমাকে হত্যা করার জন্য। সেদিন আমি আজকের পুলিশকে ধন্যবাদ দিব, আজকের মিলিটারিকে ধন্যবাদ দিব। 10 মিনিটের মধ্যে আমার বাড়ির সামনে তারা গিয়ে উপস্থিত হয়েছে আমাকে বাঁচানোর জন্য। অনেক চক্রান্তের মধ্য দিয়ে ইলেকশন হয়েছে। সেই ইলেকশনে তারা কি করেছে, আজকে যারা আমার ডান দিকে বসে আছে তারা কি করেছে? একদিন তো আমরা ভাই ছিলাম নাকি? তারা যা করেছে সেটা কল্পনা করার মতো না। যত চক্রান্ত করেছে, সেই চক্রান্তের ভিতর দিয়ে যখন তারা প্রচার করতে শুরু করলো তারা বাংলায় 2/3 মেজরিটি পেয়ে তারা পাস করবে, আমি হতবাগা ফজলুর রহমান বলেছিলাম জামাত জোট যদি মেজরিটি পায় তাহলে আমি বিষ খাবো। এই কথাটা আমি বলেছিলাম, আমি বিষ খাবো। হ্যাঁ, কথাটা সত্য, আমি বলে যাচ্ছি। এবং তারা কোনোদিন যুদ্ধে জয়লাভ করতে পারে না, রাজনৈতিক যুদ্ধে, কারণ তাদের পূর্বপুরুষ বাংলাদেশ চায় নাই। বাংলাদেশ যদি থাকে, এই বাংলায় শুধু বেলিচা মিলিয়ার জুই ফুল ফুটে না, এদেশে রক্তগোলাপ রক্ত জবাও ফুটে। এদেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে না, এদেশের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারও থাকে। যতদিন রয়্যাল বেঙ্গল টাইগার থাকবে, মুক্তিযোদ্ধা জিতবে, রাজাকার কোনোদিন এদেশে জয় লাভ করতে পারবে না। আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম। আমি আজকে আপনাদের সামনে আরো কিছু বলতাম, কিন্তু আমি টাইমটা দেখতেছি, আরেকটা কথা বলতে চাই। আমাকে 5 মিনিট সময় দেন, আমি শেষ করে ফেলবো। আমি আজকে আপনার সামনে শুধু বলতে এসেছি। মাননীয় সদস্য, আরো 3 মিনিট দেওয়া হলো আপনাকে। আমি বলতে এসেছি, হ্যাঁ, আমার বক্তব্যের পরে বলবে আমরা কি মুক্তিযুদ্ধ করি নাই। যেমন বিরোধী দলের নেতা বলেন, ওনাকে আমি অসম্মান করি না, সব সময় মাননীয় বলে কথা বলি, কিন্তু উনার দলের লোকজন এখানে বসে আছে, তারা আমাকে ফজা পাগলা বলে কথা বলে। উনি একদিন এটা বলে তারা নাকি সভ্য, তারা নাকি ইসলাম। এবং উনি যে বলতেছে, ওই দিন বললো যে আমার দাড়ি পাকা, আমার চোখের সমস্ত পাকা, উনি আমার চেয়ে 10 বছরের ছোট। আমার বয়স 78 বছর, আমি 48 সনে জন্মগ্রহণ করেছি, উনি 58 সনে জন্মগ্রহণ করেছে। মাননীয় সদস্য, আমি ওনাকে, আপনাকে কেউ এই ধরনের উক্তি করেছে আপনার সম্বন্ধে? এরকম তো সংসদে কেউ বলে নাই তো। এরকম না, বলছি করেছে। আপনি কেন নিজে টেনে করেছে আছে এখানে উপস্থিত। আমি আজকে আপনাকে বলতে চাই, বলতে থাকেন, আপনি বলতে থাকেন। আচ্ছা, আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, বিরোধী দলের নেতা বলেছেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক এবং উনি জামাত ইসলাম করেন। এটা ডাবল অপরাধ। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। আর শহীদ পরিবারের লোক, শহীদ পরিবার। মাননীয় সদস্যবৃন্দ, ওনাকে বলতে দেন। মাননীয় সদস্যবৃন্দ, অর্ডার। আপনারা শৃঙ্খলা রক্ষা করুন। মাননীয় সদস্যবৃন্দ, সংসদে শৃঙ্খলা রক্ষা করুন। মাননীয় সদস্য ফজলুর রহমান, আপনি শেষ করুন, কষ্ট পাইতেছেন, বক্তব্য শেষ করুন। আমি আবারও বলে রাখলাম, শহীদ পরিবারের লোক তো জামাত করতেই পারে না, আর জামাত করলে ডাবল অপরাধ করতেছে। 2,
তাহলে স্বীকার তাহলে আমি আপনাদেরকে বলি, মাননীয় সদস্যবৃন্দ, আমি 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 এক সেকেন্ড মাননীয় সদস্য ফজলুর রহমান, বসেন বসেন বসেন। আমি আপনাদেরকে মাননীয় সদস্যবৃন্দ, প্রোডাকশন আশা করতেছি। মাননীয় সদস্যবৃন্দ বসুন, কিন্তু আমার গলা সংসদে শৃঙ্খলা রক্ষা করুন। ওনার গলা, আমি কিন্তু ওনাদেরকে খারাপ কিছু বলি নাই। বসেন। মাননীয় সদস্য ফজলুর রহমান, মাননীয় সদস্য ফজলুর রহমান, আপনি একটু অপেক্ষা করুন। মাননীয় সদস্যবৃন্দ, আমি কাজী নজরুল ইসলাম, প্লিজ সিট ডাউন, প্লিজ সিট ডাউন, আমি বলছি প্লিজ সিট ডাউন। এই যে দেখেন, তারা বসেন বসেন। তারা কি ধরনের আচরণ করছে? আচ্ছা, আজকে তাদেরকে মাননীয় সদস্যবৃন্দ, তাদেরকে আমি মাননীয় সদস্যবৃন্দ একটু মনোযোগ দিয়ে আমার কথাটি শোনার চেষ্টা করুন। মাননীয় সদস্যবৃন্দ, গাজী নজরুল ইসলাম বসুন। আমি আজকে বসুন বসুন, এই স্পিকারের কথা শোনার চেষ্টা করুন। এই কথা মাননীয় সদস্যবৃন্দ, একটা কথা আপনারা মনোযোগ দিয়ে শুনেন। সংসদে প্রত্যেক সদস্যের, ফজলুর রহমান একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। মাননীয় সদস্য ফজলুর রহমান ওয়েট করেন, হোল্ড অন ফর এ সেকেন্ড, একটু অপেক্ষা করুন। আমাদের নেতা জিয়াউর রহমানকে পাইলো এরা হত্যা করতো 16 ডিসেম্বরের আগে। মাননীয় সদস্য ফজলুর রহমান অপেক্ষা করুন। আমার শেষ, আমাকে হোল্ড অন ফর 2 মিনিটস। দেখেন ডিস্টার্ব, আমি আর তাদেরকে বল। মাননীয় সদস্যবৃন্দ, এটি বাংলাদেশের জাতীয় সংসদ। এখানে প্রত্যেকেই নির্বাচিত হয়ে এসেছেন, প্রত্যেকেরই এখানে মাননীয় সদস্যবৃন্দ, দয়া করে বসুন। মাননীয় সদস্যবৃন্দ বসুন, বসুন বসুন প্লিজ। বসুন মাননীয় সদস্যবৃন্দ, বসুন বসুন বসুন। মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় বিরোধী দলের নেতা, আমি বলি তারপরে আপনি বলেন। মাননীয় সদস্যবৃন্দ, এটি আপনারা সবাই, মাননীয় সদস্য ফজলুর রহমান আপনি বসেন, বসুন, আপনি বসুন, আপনার সুযোগ দেওয়া হবে বক্তব্য শেষ করার জন্যে। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সারা জাতি দেখছে, লাইভ টেলিকাস্ট হচ্ছে, সবাই আপনারা নির্বাচিত সদস্য, এখানে সবাই জনগণের ভোটে নির্বাচিত সদস্য। আমি প্রতিদিনই বলি যে রুলস অফ প্রসিডিওর বইটা একটু পড়েন। যদি এই সংসদ যদি বিধি মোতাবেক পরিচালিত না হয়, এটি আর জাতীয় সংসদ থাকবে না। অতীতে জাতীয় সংসদ সম্পর্কে অনেক তিক্ত অভিজ্ঞতা আছে। প্রথমে নজমুল হুদা তৎকালীন মাননীয় সদস্য একটা বক্তব্য করলেন, সদস্যরা ওয়াকআউট করে চলে গেলেন, আমরা ভাবলাম যে আধা ঘন্টা পরে ফিরে আসবে। ওই বয়কট 2 বছর চলেছে। সুতরাং
সামান্য কারণে উত্তেজনা সৃষ্টি করা ঠিক নয়। প্রত্যেকেরই বাক স্বাধীনতা আছে। প্রত্যেক সদস্য এখন ইভেন 370 বিধিতে দলীয় হুইপ নেগলেক্ট করে উপেক্ষা করেও ব্যক্তিগত মতামত এখন সবাই দিতে পারেন। এখানে প্রত্যেকেরই বাক স্বাধীনতা আছে। যদি কোনো সদস্য সরকার দলের সদস্য আর বিরোধী দলের সদস্যের মত এক হবে এমন তো হতে পারে না। এই জন্যই একটি সরকারি দল একটি বিরোধী দল এখানে আছে, জনগণই এভাবে নির্ধারিত করে দিয়েছে। যদি সরকারি দলের কোনো সদস্য তার বক্তব্যে আপনাদের আপত্তি থাকে, আপনারা এরপরে তো প্লেন্টি অফ টাইম ইজ দেয়ার, আপনারা তার বিরুদ্ধে তিনি যা বলেছেন সেই যুক্তি খণ্ডন করুন। তিনি ভুল বললে তাকে পাল্টা অভিযোগ করেন তার বিরুদ্ধে। কথা বলার সময় তো সুযোগ আছে, কিন্তু এই যে শিশুরাও লজ্জা পাবে এই ধরনের, যদি বয়স্ক শ্বশ্রুমণ্ডিত ব্যক্তি, বয়স্ক যারা অলরেডি দাদা হয়ে গিয়েছেন, তাদের নাতিরাও হয়তো এখানে গ্যালারিতে বসে দেখছে, তারা কি ভাববে এটা সম্পর্কে। আরেকটি জিনিস হলো, সংসদের স্পিকার যখন দাঁড়ায় তখন এটি অবশ্য কর্তব্য সবাই এখানে বসে পড়বেন। যদি আমাকে তো আপনারাই তো আমাকে স্পিকার বানিয়েছেন, আমি এই সংসদের কাস্টোডিয়ান, অভিভাবক। যদি চেয়ারের প্রতি এই সম্মান আপনাদের না থাকে, তাহলে জাতীয় সংসদের প্রতি মানুষের কোনো রেসপেক্ট থাকবে না আগামী দিনে। আপনারা বলতে পারেন ফ্রিডম অফ স্পিচ ইজ দেয়ার, ফজলুর রহমান সাহেব যা বলেছেন এরপরেই আপনাদের একজনকে টাইম দেব, প্রয়োজন হলে টাইম বাড়িয়ে দেব, তার যুক্তি খণ্ডন করুন। তিনি যদি অসংসদীয় কোনো কথা বলে থাকেন সেটা আমরা পরীক্ষা করে স্পঞ্জ করে দেব, কিন্তু বক্তব্যের সময় তাকে ডিস্টার্ব করবে না। জনাব সদস্য ফজলুর রহমান, আপনি 3 মিনিটে আপনার বক্তব্য শেষ করেন, তারপর আমি বিরোধী দলের নেতার বক্তব্য শুনবো। আপনি শেষ করেন। 3 মিনিটস ফর ইউ। মিলর্ড, 1971 সনের 14ই ডিসেম্বরকে পালন করা হয় শহীদ বুদ্ধিজীবী দিবস। সেই মুনির চৌধুরী, আব্দুল আলিম চৌধুরী, শহীদুল্লাহ কায়সার থেকে ধরে শত শত বুদ্ধিজীবীকে যারা হত্যা করেছিল তাদেরকে বলা হয় আলবদর। এবং সেই আলবদর বাহিনী কার ছিল আপনারা জানেন। আমি খুব দুর্ভাগ্য, প্রথম দিন কিন্তু মাননীয় স্পিকার আপনি জানেন এইখানে কোনো বাতি ছিল না, আমি কিছু শুনতে পারি নাই। এই হাউজে প্রস্তাব হয়েছে তাদের ব্যাপারেও শোক প্রস্তাব হয়েছে। আমি একা হইলেও এটা প্রতিবাদ করতাম, কিন্তু যেহেতু আমার দল এটা করছে আমি চুপ করেছিলাম। আমার কথাটা খুব ক্লিয়ার। কিন্তু এই সংসদ সম্পর্কে আজকে না হলো কালকে না হলো পরশু, না হলে ইতিহাসে ভুল বার্তা যাবে যদি আমরা যুদ্ধ অপরাধের ব্যাপারে আমরা সুপ্রস্তাব নেই। আমার আরেকটা কথা মিলন, পুলিশের ব্যাপারে যে ইনডেমনিটি দেওয়া হয়েছে, সেই পুলিশ 5ই আগস্ট পর্যন্ত একরকম, কিন্তু 5ই আগস্টের পরে, যেমন আমি মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম, আপনি বীর বিক্রম ছিলেন, 16ই ডিসেম্বরের পরে শত শত রাজাকার আমার কাছে আত্মসমর্পণ করছে। আমি কাউকে হত্যা করি নাই, সবাইকে জেলে পাঠিয়ে দিয়েছি, তার বিচার হোক। আমার কথা হলো 5ই আগস্ট 2024 সনের পরে এই যে এত থানা লুট হয়েছে, এত পুলিশকে হত্যা করা হয়েছে, তারা তো তখন যুদ্ধ করে নাই, তারা তো নিরপরাধ। এত অস্ত্র গেল কোথায়? স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চয়ই আমার নেতা, উনিও শুনছেন আমি কথাগুলো বলছি। 5ই আগস্টের পরে যে ঘটনাগুলো হয়েছে সেগুলো তো কোনো আইনে ইনডেমনিটি পাওয়ার কথা না। যদি 5ই আগস্টের পরে কোনো পুলিশ হত্যা হয়ে থাকে, থানা লুট হয়ে থাকে, অস্ত্র নিয়ে থাকে, সেটার জন্য তদন্ত হওয়া উচিত, দোষীদের বিচার হওয়া উচিত। আর 5ই আগস্টের আগে পুলিশ যা করেছে, তারা রাষ্ট্রীয় বাহিনী, তারা যদি অন্যায় করে থাকে, মরে গেছে, বিচার হোক। কিন্তু আমি মনে করি তারাও এই দেশের নাগরিক, পুলিশেরও মা বাবা আছে, তাদেরও সন্তান আছে, তাদের সন্তানও এতিম হয়েছে। রাষ্ট্র তাদের কাছে গিয়ে বলা উচিত, তোমার সন্তান যেভাবেই নিহত হয়ে থাক, আমরা তোমাদেরকে দেখব। আমার পুলিশের এই আইনটার ব্যাপারে হইল আমার এই কথা। আমি আজকে এই হাউজে দাঁড়িয়ে সর্বশেষ কথাটি বলবো। সর্বশেষ কথাটি হলো, আমার মাননীয় প্রধানমন্ত্রী, আমি যাকে ভীষণ শ্রদ্ধা করি, দেশকে উনি চালাতে পারবে না আমি জানি। দিনের পর দিন, মাসের পর মাস, যতই বাহিরে চক্রান্ত হোক, ভিতরে কিন্তু যতই ভালো মানুষ দেখাক, যতই এখানে বিএনপির বিরুদ্ধে দাঁড়াবার চেষ্টা করুক, এটা হবে না। কিন্তু আমার নেতা, সংসদ নেতা কিন্তু অনেক মহান কাজ করেছে। 78 জনকে 222 জনের সমান সমান ভাগ দেয়া কমিটি করেছে। আমি আমার নেতাকে বলবো,
শেষ করেন, মাননীয় সদস্য শেষ করেন। তার মা কিন্তু একসাথে দুধ খাইছে, কিন্তু সিরাজউদ্দৌলা আর মোহাম্মদী বেগ কিন্তু এক না। মোহাম্মদী বেগ কিন্তু সিরাজউদ্দৌলাকে হত্যা করেছিল। এই কথাটি বলেই আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ। মাননীয় বিরোধী দলের নেতা, আপনি কিছু বলবেন? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি শ্রদ্ধা রেখেই বলতে চাই, মাননীয় সংসদ সদস্য বয়সে আমার বড়, তিনি মুক্তিযুদ্ধে তার অবদান সব কিছুই বলেছেন, কিন্তু নিজের অবদান বলতে গিয়ে আরেকজনের অবদানের উপরে হাতুড়ি পেটানোর অধিকার কাউকে দেওয়া হয়। তিনি পার্সোনালি আমাকে হার্ট করেছেন। তিনি বলেছেন যে আমি বলে থাকি আমি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, তাহলে ইনি এটাকে চ্যালেঞ্জ করছেন। 2 নম্বর, উনি বলেছেন কোনো মুক্তিযোদ্ধা কিংবা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামাত ইসলামী করতে পারে না। তাহলে উনাকে জিজ্ঞেস করে করা লাগবে? এটি আমার নাগরিক অধিকার। আমি কোন দল করব, কোন আদর্শ আমি অনুসরণ করব, এর উপর হস্তক্ষেপ করার ন্যূনতম কোনো অধিকার রাষ্ট্র কিংবা সংবিধান কাউকে দেয়নি। আমি এটার তীব্র নিন্দা জানাই। আমার আইডেন্টিটি নিয়ে প্রশ্ন করা হয়েছে, এটা গুরুতর অপরাধ করেছেন উনি। আবার আমার আদর্শ সিলেকশনের ব্যাপারে উনি কথা বলেছেন, এটা বাড়তি অপরাধ করেছেন উনি। আমি অনুরোধ করব মাননীয় স্পিকার, তার এই অসংসদীয় অংশটা এখান থেকে যেন এক্সপাঞ্জ করা হয়। শেষে গিয়ে উনি, আমরা কুলামনে এই সংসদকে ফাংশনিং করার জন্যে বর্তমান জ্বালানি অব্যবস্থাপনা সংকট যেটাই বলি, সেইটার ক্ষেত্রে আমরা এগিয়ে এসেছিলাম। কুলামনে কথা বলেছি, নোটিশ নিয়ে আলোচনা হয়েছে, এবং পরের দিন এসে মাননীয় প্রধানমন্ত্রী একটা প্রস্তাব দিয়েছেন, আমরা সাথে সাথে এটা গ্রহণ করেছি। তিনি এইটাকে শেষ পর্যন্ত কনক্লুশন টানলেন কি দিয়ে? হ্যাঁ, যার মগজ যেরকম তার কনক্লুশন হবে সেই। তার মতো একজন প্রবীণ ব্যক্তির কাছ থেকে, রাজনীতিবিদদের কাছ থেকে আমি এই ধরনের আচরণ আশা করিনি। আমরা এখানে প্রথম দিনই বলেছি ভালো কিছু শিখতে এসেছি। কাউকে হিট করা, গালি দেওয়া, এর মাধ্যমে বড় কিছু অর্জন করা যাবে না। কিছু গোলাবাজি হতে পারে বড় জোর, কিন্তু তার চাইতে বেশি কিছু হবে না। আর সাধারণত যুক্তি যখন ফুরিয়ে যায়, মাথা তখন গরম হয়ে যায়। একটা প্রবাদ আছে, রেগে গেলেন তো হেরেই গেলেন। আমরা সবাই মিলে হারতে চাই না, আমরা সবাই মিলে জিততে চাই। এই জন্য সবাই যেন মাথাটা একটু ঠান্ডা রেখে যুক্তির সাথে সত্য নির্ভর কথাগুলো বলি, তাতে অবশ্যই দেশবাসী উজ্জীবিত হবে, এই সংসদের প্রতি মানুষের আস্থা তৈরি হবে, এবং দেশটাকে নিয়ে সবাই মিলে আমরা সামনে এগিয়ে যেতে পারব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় বিরোধী দলের নেতা জনাব ফজলুর রহমান। এখন আর তো না বললেও চলে, আমরা সংসদ উত্তপ্ত হোক এরকম চাই না। আপনি একটু দয়া করে বসেন, আমি আমার বক্তব্য শুনেন। জনাব ফজলুর রহমান যে বক্তব্য দিয়েছেন, তার মধ্যে যদি অসংসদীয় কোনো কিছু থাকে সেটা এক্সপাঞ্জ করা হবে, এবং মাননীয় বিরোধী দলের নেতা যে বক্তব্য দিয়েছেন তার মধ্যেও যদি কোনো কিছু অসংসদীয় থাকে সেটিও এক্সপাঞ্জ করা হবে। এখন আমি বক্তব্য রাখার জন্যে অনুরোধ জানাবো জনাব শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম 15। আপনি বক্তব্য রাখেন, আপনার সময় 10 মিনিট। না, আমারও তো 15 মিনিট বলছিল হুইপ সাহেবে, আমার তো 20 মিনিট দরকার। ঠিক আছে মাননীয় স্পিকার। 1 মিনিট জনাব শাহজাহান চৌধুরী। জি জি জি, থ্যাংক ইউ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি কিসের উপরে, এই বক্তব্যের উপরে বলবেন? স্পিকার, আমি কোনো উত্তেজনা সৃষ্টি করব না, জি বলেন। সংসদের স্বার্থেই বলব। আমি বুঝতে পারছি মানে স্পিকার আপনি কেন ভয় পাচ্ছেন দিতে, আপনাকে ধন্যবাদ। যে অ্যাটমসফিয়ারে আমরা এখানে আলাপ আলোচনা করি, মাঝে মধ্যে সেটা কিছু উত্তেজনা সৃষ্টি হবেই, সেটা স্বাভাবিক। আমাদের মাননীয় সংসদ সদস্য অত্যন্ত বয়স্ক এবং ইতিহাসে সমৃদ্ধ, কিন্তু আমরা এখন ভূগোলে আছি। আমরা বেশি ইতিহাস চর্চা করতে গেলে
মাঝে মধ্যে কিছু ব্যত্যয় হবে মাননীয় স্পিকার। আপনি স্বাধীনতা যুদ্ধের একজন বটবৃক্ষ, তিনিও একজন মুক্তিযোদ্ধা। আমার মাঝে মধ্যে শুনতে ভালো লাগে যখন মাননীয় বিরোধী দলীয় নেতা বলেন যে তিনি শহীদ পরিবারের সন্তান। আমরা এটাকে ধারণ করি। কয়েকজন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা বিরোধী দলে আছে, আপনি নিজেই স্বীকৃতি দিয়েছেন কয়েকজন মুক্তিযোদ্ধা আছে। আমরা এখানে যখন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের বিলটা পাশ করি, আপনার নিশ্চয়ই স্মরণে আছে বিরোধী দল কিন্তু ওয়াকআউট করে নাই, এখানেই ছিল, না ভোটও দেয় নাই, এখানেই ছিল। সম্মতি মৌনতা সম্মতির লক্ষণ হিসেবে আমরা ধরে নিয়েছি। তৎকালীন রাজনৈতিক দলের উল্লেখ করে কয়েকটি রাজনৈতিক দল, আবার উত্তেজনা হোক সেটা চায় না, নাম নেব না, তাদের মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধ এই দুই ডেফিনিশনের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা তো সেটা স্বীকৃতি দিয়েছেন মাননীয় স্পিকার, আমরা ওখানেই থাকি। সুতরাং নতুন করে আমার মনে হয় যে মুক্তিযুদ্ধের ইতিহাসের ভিত্তিতে জাতিকে আর বিভক্ত না করি। আমরা সবাই আলোচনা সমঝোতার মধ্য দিয়ে এই মহান জাতীয় সংসদের আমাদের সমস্ত কার্যবাহ অ্যান অর্ডার অফ দি ডে আমরা এমনভাবে পরিচালনা করি যেন আমাদের প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম, বর্তমান প্রজন্ম দেখে যে এই জুলাই যোদ্ধারা তাদের দৃষ্টিশক্তি হারিয়েছে, তারাও যেন শুনে যে আমরা জাতির প্রত্যাশা পূরণের জন্য এখানে আছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পরবর্তী বক্তা জনাব শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম 15। আপনাকে আপনার হুইপ সময় দিয়েছে 10 মিনিট। আচ্ছা, ঠিক আছে মাননীয় স্পিকার। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই মহান সংসদ আপনি প্রায় 7 বারের মতো সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছিলেন। অতীতের পার্লামেন্ট আপনার চেয়ে বেশি এইখানে কেউ অভিজ্ঞ নয়। আপনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং আপনি স্বাধীনতার একজন ইতিহাসের বটবৃক্ষ হিসাবে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেছেন। আমি ওনার সাথে সম্পূর্ণ একমত মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে আমাদের এই মহান সংসদে আমি সর্বপ্রথম বিশেষ করে আমাদের মাননীয় সংসদ সদস্য অত্যন্ত প্রবীণ এবং ইতিহাসবিদ, উনি যেই কথাগুলো উল্লেখ করেছেন আমি মনে করি এগুলোর জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই। তার কারণ হচ্ছে জাতি জামাত ইসলামীকে ইতিহাসের কাঠগড়ায় এইবারের নির্বাচনে আনুপাতিক হারে ভোটের সংখ্যার দিক থেকে জাতি আমাদেরকে স্বীকৃতি দিয়ে দিয়েছে আমরা যে দেশপ্রেমিক, আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। আজকে কথা উঠেছে মুক্তিযোদ্ধা সম্পর্কে। জামাত ইসলামী এই পর্যন্ত স্বাধীনতার ইতিহাস সম্পর্কে জামাত ইসলামীর পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য দিয়ে দেওয়া হয়েছে মাননীয় স্পিকার। তাই এই মহান সংসদে মেহেরবানি করে দয়া করে অতীতের ইতিহাস নিয়ে বর্তমান এই জামাত ইসলামীকে বিশ্লেষণ করে জামাত ইসলামীকে দোষারোপ করার চেষ্টা করা আমার মনে হয় মোটেই ঠিক হবে না। কারণ হচ্ছে জামাত ইসলামের ইতিহাস হচ্ছে যেইখানে গণতন্ত্র নস্যাৎ হয়েছে সেইখানে গণতন্ত্র উদ্ধার করার জন্য জামাত ইসলামী আন্দোলন করেছে। মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব যখন আগরতলার ষড়যন্ত্রের মামলায় গ্রেপ্তার হয়েছিল তখনকার জামাত ইসলামী পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের মাধ্যমে মরহুম শেখ মুজিবুর রহমানকে আগরতলার ষড়যন্ত্র মামলা থেকে মুক্তির জন্য জামাত ইসলামী আন্দোলন করেছিল। শুধু আন্দোলন নয় মাননীয় স্পিকার, আমাদের সাবেক আমির জামাত বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা
যিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের স্বাধিকার আদায়ের জন্য 1962 সালে বক্তব্য দিয়েছেন, 1967 সালে বক্তব্য দিয়েছেন, 1948 সালে বক্তব্য দিয়েছেন। মরহুম শেখ মুজিবের মুক্তির জন্য যে ডাইরেক্ট অ্যাকশন কমিটি হয়েছিল, সেই অ্যাকশন কমিটির সেক্রেটারি ছিলেন অধ্যাপক গোলাম আজম, এবং জামাত ইসলামী ছিল সেই জোটের একটি সংগঠন। আর জয়েন্ট সেক্রেটারি ছিল জনাব আব্দুস সামাদ আজাদ সাহেব। মরহুম শেখ মুজিবুর রহমানের আগরতলা ষড়যন্ত্রের মামলা থেকে মুক্তির জন্য সবচেয়ে বেশি অর্থ যোগান দিয়েছিল তৎকালীন পাকিস্তান আমলে জামাত ইসলামী। মাননীয় স্পিকার, তাই জামাত ইসলামের ইতিহাস হচ্ছে মানুষের অধিকার প্রতিষ্ঠার ইতিহাস। জামাত ইসলামের ইতিহাস হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার ইতিহাস। জামাত ইসলামীকে আপনারা বারবার অনেক তকমা দিয়েছিলেন, কোন তকমায় জনগণ বিশ্বাস করে নাই। আপনারা বলেছেন আমরা জঙ্গি। জনগণ 12 তারিখের নির্বাচনের মাধ্যমে প্রমাণ করেছে জামাত ইসলামী জঙ্গি সংগঠন নয়, গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক, সাংবিধানিক একটি আন্দোলন এবং সংগঠন। মাননীয় স্পিকার, জামাত ইসলামীর গণতান্ত্রিক ইতিহাস অনেক সময় লাগবে। আপনি যেহেতু আমাকে সময় নির্ধারণ করে দিয়েছেন, আজকে জামাত ইসলামীর ব্যাপারে শুধু এতটুকু বলতে চাই, ভুলে গেলে চলবে না। 1997 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বৃহত্তর বিরোধী দলের নেতা ছিলেন। চট্টগ্রাম মেডিকেল কলেজে গেলেন, অবরুদ্ধ হয়ে গেল। ফ্যাসিস্ট, স্বৈরাচার যারা বাংলাদেশে জঙ্গি কায়েম করেছিল, তারাই বেগম খালেদা জিয়াকে চট্টগ্রাম মেডিকেল কলেজে অবরুদ্ধ করেছিল। আজকে আমাদের মরহুম শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে আছে হুম্মাম কাদের, আমাদের সম্মানিত অর্থমন্ত্রী, চট্টলার কৃতি সন্তান, যার পরিবারে উনার আব্বা নয়, উনার দাদা থেকেই মন্ত্রিত্ব ওনারা পেয়ে আসতেছেন। সেই রকম সম্ভ্রান্ত পরিবারের সন্তান উনিও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে মেডিকেল কলেজে ছিলেন। আজকে সম্মানিত অর্থমন্ত্রী, আপনি স্বীকার করবেন, সর্বপ্রথম টেলিফোন করেছিল মরহুম শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী আমির শাহজাহান চৌধুরীকে। আমি তো জামাত, আমি তো শিবির, কিন্তু সেই দিন আমরা জামাত শিবিরেরা চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সালাউদ্দিন কাদের চৌধুরীর আহ্বানে জামাত এবং শিবির সেই দিন বেগম খালেদা জিয়াকে আমরা উদ্ধার করেছিলাম। মাননীয় স্পিকার, আজকে স্বাধীনতার কথা বলা হয়, সর্বপ্রথম একটি মাত্র রাজনৈতিক দল পূর্ব পাকিস্তানের স্বাধিকার কোন পথে আসবে এই ব্যাপারে সর্বপ্রথম পূর্ব পাকিস্তান থেকে যিনি বক্তব্য দিয়েছিলেন তিনি হচ্ছেন প্রফেসর গোলাম আজম। 1970 সালের নির্বাচন হলো, নির্বাচনের পর সর্বপ্রথম একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে সমস্ত পত্রিকা সাক্ষী, ট্রান্সফার টু পাওয়ার শেখ মুজিবুর রহমান, প্রফেসর গোলাম আজম বক্তব্য দিয়েছিলেন। আমরাই সেদিন বলেছিলাম সংখ্যাগরিষ্ঠতা হিসেবে আওয়ামী লীগ যেহেতু জনগণ রায় দিয়েছে, তাই শেখ মুজিবের হাতেই ক্ষমতা হস্তান্তর করুন। আজকে সম্মানিত আমার অত্যন্ত পরম মুরব্বী ইতিহাসবিদ, আমি ওনার ফেসবুকে সব বক্তব্য শুনি, ওনার মনের ভিতর অনেক আবেগ। 1757 সালের ইতিহাস আপনি তুলে ধরেছেন, পাল বংশের ইতিহাস তুলে ধরেছেন, কিন্তু আপনি কি ফরাজি আন্দোলন, ফকির আন্দোলন, খেলাফত আন্দোলন, ওয়াহাবি আন্দোলন, ওলামায়ে কেরামদের ইতিহাস আপনি তুলে ধরেন নাই? সেই দিন আমাদের খেলাফত আন্দোলন, ওয়াহাবি আন্দোলন, ফকির আন্দোলন, মজলুন আন্দোলন, হাজী শরীয়তুল্লাহর আন্দোলন আপনি যদি তুলে ধরতেন, তাহলেই মনে করতাম আপনি একজন নিরপেক্ষ ব্যক্তি। এখন আমার মনে হচ্ছে আপনি নিরপেক্ষ নয়, আপনি শুধু জামাত ইসলামিয়ার
মুসলমান আর ইসলামী আন্দোলনকে আঘাত করার জন্যই পার্লামেন্টে বক্তব্য রেখেছে। আমার নেতা, আমাদের অপোজিশনের লিডার, উনি মুক্তিযোদ্ধার পরিবারের সন্তান, শহীদ পরিবারের সন্তান, এটার উপরও আপনি আঘাত করেছেন। আপনার মনের বেদনা আমরা বুঝতে পারি। মাননীয় স্পিকার, জনাব প্রেসিডেন্ট ভাষণ দিয়েছেন, সেই ভাষণের ব্যাপারে মাননীয় সংসদ সদস্যবৃন্দ অনেকেই ওনাকে সাধুবাদ জানিয়েছেন। আমরা এটার বিরোধিতা করি না, কিন্তু আমরা স্পষ্ট বলতে চাই, জনাব প্রেসিডেন্ট, আপনি শপথ ভঙ্গ করেছেন, আপনি জাতিকে বিভ্রান্ত করেছেন। আপনি বলেছেন প্রধানমন্ত্রীর পদত্যাগ আপনার কাছে পৌঁছে নাই, আপনি নাকি সেটা গ্রহণ করেন নাই। তাহলে আপনারাই বিচার করেন সংসদে, একজন প্রেসিডেন্ট শপথ নেওয়ার পর কিভাবে জাতিকে বিভ্রান্ত করার জন্য ইন্টারিয়াম গভর্নমেন্ট গঠন হওয়ার 6 মাসের পরেও উনি বললেন শেখ হাসিনার পদত্যাগপত্র আমার কাছে পৌঁছে নাই। যেই প্রেসিডেন্ট শপথ ভঙ্গ করতে পারে, জাতিকে বিভ্রান্ত করতে পারে, সে আর যেই হবে হোক, প্রেসিডেন্টের চেয়ারকে আমরা স্যালিউট জানাই, প্রেসিডেন্টের চেয়ারকে আমরা সম্মান করি। কিন্তু ব্যক্তি হিসাবে জনাব প্রেসিডেন্ট সাহেব জাতিকে যেই বিভ্রান্ত করে মধ্যবর্তীতে সাধারণ নির্বাচন হওয়ার আগে বাংলাদেশে একটি ষড়যন্ত্রের মাধ্যমে 17 বছরের নির্যাতিত বিএনপি, জামাত, 11 দলীয় জোট, ছাত্রদল, ছাত্র শিবির, আমরা যারা আন্দোলন করে একটা ফসল নিতে চেয়েছিলাম, সেই ফসল নেওয়ার ক্ষেত্রে মাননীয় সদস্য, আপনি 2 মিনিটের মধ্যে কনক্লুড করেন। অ্যানাদার 2 মিনিটস, 2 মিনিটে শেষ করুন। আচ্ছা, ঠিক আছে মাননীয় স্পিকার, আপনার কথা আমি অবশ্যই শেষ করব। মাননীয় স্পিকার, আমাদের নেতৃবৃন্দ আজকে মওলানা মতিউর রহমান নিজামী নেই, 10 বছর পার্লামেন্টে ছিলেন, আপনি তার সাক্ষী। মওলানা মতিউর রহমান নিজামী এই পার্লামেন্টে কাকো আঘাত দিয়ে কোনোদিন কথা বলেছে? আমি ওনার বক্তব্য লাইব্রেরিতে গিয়ে সবসময় পড়ি, যেমন শাহজিজের বক্তব্য পড়ি, তেমন মওলানা মতিউর রহমান নিজামী শহীদের বক্তব্য পড়ি। মাননীয় স্পিকার, আজকে মওলানা মতিউর রহমান নিজামীকে খুঁজে পায় না পার্লামেন্টে। আল্লামা হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই, উনি এইখানে বক্তব্য রেখেছেন। আজকের সম্মানিত মির্জা ফখরুল ইসলাম মহাসচিব, চরমভাবে শ্রদ্ধা করি, উনি আমাদের কৃষি মন্ত্রী মওলানা মতিউর রহমান নিজামীর স্টেট মিনিস্টার ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন। উনি এত ভালো ভালো পদক্ষেপ নিয়েছেন কৃষি ডিপার্টমেন্টে। আজকের কৃষিমন্ত্রী যিনি আছেন অত্যন্ত বিজ্ঞ। আমার মনে হয় আমাদের মির্জা ফখরুল ইসলাম সাহেবের রেখে যাওয়া, মওলানা মতিউর রহমান নিজে রেখে যাওয়া কৃষি মন্ত্রণালয়ে উনি সেই পদক্ষেপগুলো গ্রহণ করছেন। আজকে তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। তাকে কেন ফাঁসি দেওয়া হলো মাননীয় স্পিকার? উনি কি মানবতা বিরোধীর অপরাধ ছিল? আজকে দেলোয়ার হোসেন সাইদি সাহেবের রাজ সাক্ষী, উনার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য যেই সনাতনী হিন্দু ধর্মের ভদ্রলোক ছিলেন, উনি কি বলেছেন? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হত্যা করা দূরে থাক, স্বাধীনতার ব্যাপারে, স্বাধীনতা যুদ্ধের ব্যাপারে এই মহান পার্লামেন্টে 96 সালে, 2001 সালে তৎকালীন এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে আঘাত লাগে সেই রকম কোন কথা আল্লামা হযরত দেলোয়ার হোসেন সাইদি রাখে নাই। মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ। আচ্ছা, 1 মিনিট বলুন। 1 মিনিট। মানে স্পিকার, ইনশাআল্লাহ আরেকদিন বলবো, আরেক সময় বলবো। আমার চট্টগ্রামকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাণিজ্যিক রাজধানী ঘোষণা করেছিলেন। সেই স্টেজে আমাদের সম্মানিত আজকের অর্থমন্ত্রী উনিও আছেন। আজকে বাণিজ্যিক রাজধানী হিসাবে আমাদের বন্দর, আমাদের চট্টগ্রামের উন্নয়ন, চট্টগ্রামের জলবদ্ধতা, মাননীয় স্পিকার কিছুই নেই। সর্বশেষ বিদ্যুতের ব্যাপারে একটু কথা বলতে চাই মাননীয় স্পিকার। বিদ্যুৎ পার পেয়ে যাচ্ছে বিদ্যুৎ কাটের লুটারা সিন্ডিকেট।
এখনো শেখ হাসিনার মির্জা আজম, হাসান মাহমুদ, এরপরে আপনাদের সবার জানা রয়েছে বিপুল পরিমাণ বিদ্যুতের ক্যাপাসিটি বিল সম্মানিত মাননীয় সদস্যবৃন্দ, ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আসরের নামাজের জন্য 30 মিনিটের বিরতি দেওয়া হলো। ধন্যবাদ।